So, dear learners, welcome you all to e-learning platform and live class with me, Faisal Ahmed, faculty member, Department of English, World University of Bangladesh. Good evening to all of you. So, this is hopefully the last live class with you of the semester. I have been taking 20th century modern fiction with you throughout the whole semester till now. So this evening we are going to discuss about the last part of A Passage to India and an introduction to The Rainbow by D.S. Lawrence, the last novel or the last text in this semester. Okay. So before that, we carry on. So meantime, the other students hopefully will join with us. So the last part 3, temple, okay? The novel A Passage to India. So 2 years later, Dr. Aziz and Professor Gadboul are both living in Mao, a town several hundred miles west of the Marabar Hills and which is currently in the midst of Hindu religious celebrations. So এই অংশটা হচ্ছে দ্বিতীয় অংশটা ঠিক 2 বছর পর দ্বিতীয় অংশে যে ঘটনা ঘটেছিল কেভসে এবং সে ট্রায়ালটা হয়েছিল সে ট্রায়ালে পরবর্তীতে ডক্টর আজিজ নির্দোষ প্রমাণিত হয়েছিল এবং এরপরে ব্রিটিশ এবং ইন্ডিয়ানদের মধ্যে এক ধরনের তিক্ততা চলছিল। তো সেই মুহূর্তেই তার 2 বছর পরে হচ্ছে এই টেম্পল পার্টটা পার্ট 3 A Passage to India নভেলটা। সো এর মুভি ভার্সনও আছে, তোমরা চাইলে ইউটিউবে দেখতে পারো। ওকে, so Dr. Aziz has learned that Fielding, along with his wife and brother-in-law, will soon be stopping in Mao on business. Fielding had sent to his old friend a letter explaining all the details about his wedding to Stella Moore, Mrs. Moore's daughter. But Aziz never read it. As a result, he still thinks that Fielding has married Adela. So Dr. যেহেতু ইংলিশ এবং ব্রিটিশদের মধ্যে এক ধরনের তিক্ততা তৈরি হয়েছিল, সো ডক্টর আজিজ এবং ফিল্ডিং এর মধ্যকার যে বন্ধুত্ব সেটার একটা ফাটল দেখা দিয়েছিল। তো যাই হোক, মিস্টার ফিল্ডিং তাকে একটা চিঠি লিখেছিল যে মিসেস মুরের কন্যা স্টেলা মুরকে সে বিয়ে করেছে এই কথা ভেবে, যদিও সেই চিঠিটা ডক্টর আজিজ কখনোই পড়েনি এবং ডক্টর আজিজ মনে মনে ভেবেছিল যে ফিল্ডিং হয়তো অ্যাডেলা কোয়েস্টকে বিয়ে করেছে, এরকম কিছু। তো যাই হোক, সকল ভুল বোঝাবুঝির অবসান হলো যখন তাদের সাক্ষাৎ হলো এবং যাই হোক সাক্ষাৎ হওয়ার পরে আজিজ খুব একটা কেয়ার করেনি যে ফিল্ডিং কাকে বিয়ে করেছে কাকে করেনি। So his heart is now with his own people and he wishes no Englishman or English women to be his friend. এবং এখন সে ইন্ডিয়ান পিপলদেরকে নিয়েই আছে এবং সে চায় না যে আর কখনোই কোনো ইংরেজ নারী বা পুরুষের সাথে তার বন্ধুত্ব হোক। ওই ঘটনাটার পরে যেটা তাকে তার বিরুদ্ধে এক ধরনের রেপের অভিযোগ আনা হয়েছিল। So later that day, Fielding and his wife borrowed a boat in order to watch the religious procession. ওই দিনই পরবর্তীতে ফিল্ডিং এবং তার স্ত্রী একটা নৌকা ভাড়া করেছিল, তারা নৌকা ভ্রমণে যাবে। তো আজিজ আবার সেখানে আসছিল নৌকা ভ্রমণে। তো যাই হোক, কাকতালীয় ভাবে তাদের সাক্ষাৎ হয়ে গেল এবং কিভাবে সেটা একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে, মানে দুইটা বোট সংঘর্ষ লাগলো। একটা বোটে আজিজের লোকজন ছিল আর একটা বোটে ফিল্ডিং এবং তার ওয়াইফ ছিল। সো সংঘর্ষ লাগার পরে তা খুব একটা ওখানে আহত কিছুই হয়নি স্বাভাবিকভাবে। তো তখন ফিল্ডিং এবং আজিজ দুজন দিকে তাকিয়ে একটু হাসলো। তো যাই হোক, ওখানে তখন একটা সেরিমনি চলছিল হিন্দু রিলিজিয়নের। At the height of the ceremony, the two boats, Walid and all, are thrown into the waters. মানে ওরা পানিতে পড়ে গিয়েছিল। তো যাই হোক, এর কয়েকদিন পরে they go for a ride in the Mao jungle. মাও জঙ্গলে তারা একটা রাইডে গেল
হ্যাঁ, হাতি উপরে চড়ে বা যেটাই হোক। And Aziz gives Fielding a letter for Miss Quested. আজিজ তখন ফিল্ডিং কে মিস কোয়েস্টেড এর জন্য একটা চিঠি দিল আর কি। যেখানে সে মানে আজিজ মিস অ্যাডেলা কোয়েস্ট কে থ্যাংক জানালো, যেহেতু সে তার বিরুদ্ধে চার্জটা উঠিয়ে নিয়েছিল 2 বছর আগে। হ্যাঁ, to talk about politics, and Aziz foresees the day when India shall finally get rid of the English. তো যাই হোক, তো তারা পলিটিক্স বা রাজনীতি সম্পর্কে কথাবার্তা বললো এবং আজিজ কিছু দূরদর্শিতা করলো ওই দিন সম্পর্কে, যে দিন ইন্ডিয়া ইংলিশদের থেকে বা ব্রিটিশদের থেকে মুক্ত হবে, স্বাধীন হবে। এবং এরপর আজিজ ফিল্ডিংকে বললো যে স্বাধীন ইন্ডিয়াতে তুমি এবং আমি ভালো বন্ধু হতে পারবো। হ্যাঁ, কিন্তু এখন ইন্ডিয়া ব্রিটিশদের অধীনে, সো এখন আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব হবে না। ওকে, সো এই ছিল থার্ড পার্টটা আর কি। মূলত এটা হচ্ছে এক ধরনের রিকনসিলিয়েশন। হ্যাঁ, Part 3 temple takes place during the rainy season, several years after the action of parts 1 and 2. Dr. Aziz is settled in a Hindu state, Mao. Professor Godbole becomes a more prominent character. This part of the novel concentrates on the themes of rebirth and reconciliation. মানে এটা একটা পুনর্জন্ম এবং একটা মীমাংসা বা সমাধানের একটা অংশ, এই শেষের অংশটা বা শেষ পার্টটা আর কি নোবেলের। The primary events are the Hindu festival celebrating the rebirth of Krishna and Fielding's return to India. এখানে যে হিন্দুদের যে ফেস্টিভ্যালটা হচ্ছিল, উৎসব, সেটা ছিল কৃষ্ণার যে রিবার্থ সেই বিষয়ে। যদিও সেটা ওয়েস্টার্ন কালচার বা কনটেক্সটের সাথে যায় না, ইন্ডিয়ান কালচার বা কনটেক্সটের সাথে যায়। তো তারপরে এখানে পার্ট 3 is the shortest of these 3 sections of the novel and might be considered as an epilogue. সেই পার্ট 3টা হচ্ছে সবচেয়ে ছোট অংশ এবং এটাকে এপিলগ হিসেবে ধরা হয়। ওকে, এই ছিল আমাদের শেষ পার্টটা আর কি। ওকে, তো এখানে ফিল্ডিং বা ব্রিটিশদের সাথে যে ইন্ডিয়ানদের সম্পর্ক হবে না বা ভিন্ন ভিন্ন কালচার যে বন্ধুত্ব হয় না, সেই বিষয়টাই মূলত এখানে বিশেষভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, ওকে, তো আমরা এবারে হচ্ছে চলে যাব আমরা আরেকটা শেয়ারে। ওকে, রেইনবো D.S. লরেন্সের নোবেল। সো D.S. লরেন্স কে রিগার্ডেড বা বিবেচিত হয় যে ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রাইটার্স অফ দ্য 20th সেঞ্চুরি। হ্যাঁ, যিনি ডেভিড হার্বার্ট লরেন্স নামে জন্মগ্রহণ করেন 11 সেপ্টেম্বর
1885 সালে ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারে। ওকে, তো আমরা আজকে যে শেষ টেক্সট সেটা হচ্ছে ডিএস লরেন্স দ্য রেইনবো, যেটা যথেষ্ট সেলিব্রেটেড একটা নভেল। ওকে, সরাসরি নভেলে চলে যাই। রেইনবো হচ্ছে মূলত একটা লাভ এন্ড রিলেশনশিপের একটা উপন্যাস। এই উপন্যাসে 3টা প্রজন্মকে দেখানো হয়েছে ব্রাংওয়েল ফ্যামিলির। তো এই 3টা প্রজন্ম, দাদা থেকে শুরু করে নাতনি পর্যন্ত। তো এই 3টা okay. So The Rainbow is a novel by British author D.S. Lawrence, first published in 1915. It follows 3 generations of the Brangwen family living in Nottinghamshire, particularly focusing on the individual's struggle to growth and fulfillment within the confining strictures of English social life. So Lawrence's 1920 novel Women in Love is a sequel to The Rainbow. অর্থাৎ রেইনবো এর পরবর্তী সিকুয়েল হচ্ছে Women in Love, 1920 সালে পাবলিশন। তো এই উপন্যাসে মূলত 3টা প্রজন্মের দেখানো হয়েছে এবং প্রত্যেকটা প্রজন্ম তাদের রিলেশনশিপ, হাজব্যান্ড এর ওয়াইফের মধ্যে অথবা ব্যক্তিগত জীবনে তারা লাইফকে কিভাবে দেখছে, সোসাইটির সাথে কিভাবে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে এবং তারা নারী পুরুষ একে অপরের সাথে সম্পর্কগুলো কিভাবে করছে দেখছে বা ডেভেলপ করছে, এই বিষয়গুলো নিয়ে মূলত এই উপন্যাসের বিষয়বস্তু। ওকে, খুবই সিম্পল একটা নভেল, বাস্তব জীবন নিয়ে লেখা। এই উপন্যাসের ক্যারেক্টার গুলো আমরা দেখিনি। টম ব্র্যাংওয়েন, যিনি কিনা এই উপন্যাসের প্রথম যে জেনারেশন, সেই জেনারেশনের সাথে, হ্যাঁ, সাবস্টেন্সিয়াল ইংলিশ ফার্মার, যিনি কিনা কৃষক আর কি পেশায়। লিডিয়া ল্যান্সকি, যিনি কিনা পলিশ বা পোল্যান্ডের একজন নারী, বিধবা নারী, যার কিনা একটা ডটার ছিল এবং ওই এই অবস্থায় বিধবা হওয়ার পরে টম ব্র্যাংওয়েনের সাথে লিডিয়ার সম্পর্ক হওয়ার পরে তাদের বিবাহ হয়। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু তাদের সেই বিবাহটা খুব একটা ভালো যায়নি, রিলেশন বা সম্পর্কটা ভালো যায়নি। এরপর আছে তিতলি ব্র্যাংওয়েনস ক্রস-আইড হাউসকিপার, উইমেন উইথ এ স্ট্রং অ্যাফেকশন ফর টম ব্র্যাংওয়েন। এরপর আছে অ্যানা ল্যান্সকি। অ্যানা হচ্ছে লিডিয়া ল্যান্সকির কন্যা বাই আর ফার্স্ট হাজব্যান্ড। হ্যাঁ, মানে লিডিয়া টমের সাথে বিবাহ হওয়ার আর পূর্বে যে প্রথম হাজবেন্ড ছিল, সেই হাজবেন্ডের কর্তৃক তার মেয়ে অ্যানা, যে যাকে কিনা দ্বিতীয় প্রজন্ম ধরা হয়েছে। এরপর আছে উইলিয়াম ব্র্যাংওয়েন, বা যাকে উইল হিসেবে এখানে লিগ নেম হিসেবে দেওয়া হয়েছে এবং উইল নামে উপন্যাসে এখানে তার ব্যাপারে বলা হয়েছে। উইলিয়াম ব্র্যাংওয়েন, টম ব্র্যাংওয়েন's nephew, a lace designer in a factory. He marries Anna Lansky,
soon comes to dominate his whole existence. So অ্যানা ল্যান্সকিকে বিবাহ করে এবং উইলিয়াম ব্র্যাঙ্কম্যান এই প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে যেরকম পুরুষ কর্তৃক সমাজ ব্যবস্থা নারীদেরকে ডমিনেট করে এরকম এক ধরনের তাদের তিক্ত সম্পর্ক আর কি উইলি এবং অ্যানার মধ্যে, যেটা সেকেন্ড জেনারেশনে এই উপন্যাস। থার্ড জেনারেশনের চরিত্র হচ্ছে উর্সুলা ব্র্যাঙ্কম্যান, যাকে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ধরা হয়েছে, যে কিনা মডার্ন ইরার আর তাদের পূর্ব প্রজন্ম হচ্ছে ক্লাসিক ইরার। সেই উর্সুলার স্বাধীনতা নিয়ে তার সম্পর্কগুলো সোসাইটির অন্যান্য ইয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া, যে সম্পর্কগুলোতে সে স্যাটিসফ্যাকশন ফিল করে না সেখান থেকে আবার অন্য সম্পর্কে যাওয়া, এই তার যে মানসিক যে ডেভেলপমেন্ট সেটাই দেখানো হয়েছে মূলত এই উপন্যাসের শেষ অংশে, এবং কেন্দ্রীয় চরিত্র হিসেবে উর্সুলার মাধ্যমে উর্সুলা ব্র্যাঙ্কম্যান। The oldest child of William Brangwyn and Anna Lansky, she takes Anton Bransky as her lover. She has loved him many years, during most of which he has been absent in Africa, fighting in the war. While during the absence, Ursula's one experience in love is an affair with one of her high school teachers, Miss Inger. Anna wants too much of love and demands too. So তার মানে ভীষণ হাই অ্যাম্বিশাস গার্ল উর্সুলা। সো তার অ্যাম্বিশন নিয়েই মূলত উপন্যাসের সমাপ্তি হয়। ওকে, এই ছিল মোটামুটি রেইনবোর ক্যারেক্টার, উল্লেখযোগ্য ক্যারেক্টার। পরে দেখি প্লটটা একটু দেখি। The Rainbow tells the story of three generations of the Brangwyn family, a dynasty of farmers and craftsmen who live in the East Midlands of England or on the borders of Nottinghamshire and Derbyshire. The book spans a period of roughly 65 years from the 1840s to 1905. অর্থাৎ তিনটা প্রজন্মের যে সময়টা 65 বছরের সময়ের ব্যবধানে তিন প্রজন্মের যে লাভ এন্ড রিলেশনশিপ সেটা দেখানো হয়েছে, and shows how the love relationships of the Brangwyns change against the backdrop of the increasing industrialization of Britain. ব্রিটেনের যে শিল্প বিপ্লবের মাধ্যমে সেখানে যে মডার্নাইজেশন এবং তার মাধ্যমে যে প্রজন্মের পর প্রজন্মে তাদের যে সম্পর্কগুলোর পরিবর্তন সেটাই মূলত দেখানো হয়েছে। The first central character, Tom Brangwyn, is a farmer whose experience of the world does not stretch beyond those two countries, মানে এখানে কান্ট্রিজ বলতে নটিংহাম এবং ডার্বিশায়ারকে বোঝানো হয়েছে। While the last Ursula, his granddaughter, মানে তার নাতনি, তৃতীয় বা লাস্ট প্রজন্ম, studies at university and becomes a teacher in the progressively urbanized, capitalized and industrial world. So the book starts with a description of the Brangwyn dynasty বলতে তাদের যে family আর কি, then deals with how Tom Brangwyn, one of several brothers, fell in love with a Polish refugee and widow Lydia. The next part of the book deals with Lydia's daughter by her first husband, Anna, and a destructive battle-riven relationship with her husband, Will, the son of one of Tom's brothers. The last and most extended part of the book, and also probably the most famous, then deals with Will and Anna's daughter, Ursula, and her struggle to find fulfillment for her passionate, spiritual and sensual nature against the confines of the increasingly materialistic and conformist society around her. So উর্সুলার যে স্বাধীনতাকামী যে স্পিরিট সেটা অভিপ্রায়টাই বা বহিঃপ্রকাশটাই মূলত দেখানো হয়েছে। ওকে, she experiences a same-sex relationship with the teacher and a passionate but ultimately doomed love affair with Anton Skrebensky, British soldier of Polish ancestry. At the end of the book, having failed to find her fulfillment in Skrebensky, she has a vision of a rainbow towering over the earth, promising a new dawn for humanity. She saw in the rainbow the art's new architecture, the old brutal corruption of houses and factories swept away, the world built up in a living fabric of truth, fitting to the overarching heaven. এখানে কিছু উক্তি নেওয়া হয়েছে কিছু, তার মানে এখানে এই বইটা কিন্তু ব্যান্ড যখন পাবলিশ হয় তখন কিন্তু ব্যান্ড হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়, কারণ এখানে কিছু অফেন্সিভ
সেক্সুয়াল বিষয়ে এখানে ইয়ে করা হয়েছে একেবারে ঢালাও ভাবে, যেটা ডিএস লরেন্স পুরুষ এবং নারীর অবাধে যে মেলামেশা বা বিষয়গুলো স্বাধীনতা মানে অতিরিক্ত স্বাধীনতা গুলো দেখানো হয়েছে আর কি, হ্যাঁ। এবং প্রজন্মের পর প্রজন্মে যে পরিবর্তন, ওকে, ওই এবং যে আলটিমেট স্বাধীনতা সেটার একটা বই প্রকাশ করেছে উর্সুলা ক্যারেক্টারটার মাধ্যমে। তো এই উপন্যাসটা যদিও প্রাথমিকভাবে নিষিদ্ধ ছিল, পরবর্তীতে এটা খুব বেশি আলোচিত হয় এবং আবার পুনরায় পাবলিশড হয়, ওকে। এবং স্টিল এখন এটা স্টাডিড হচ্ছে, আলোচিত সমালোচিত হচ্ছে এই উপন্যাসটা। সো খুবই সিম্পল একটা উপন্যাস, তো আজকে এই পর্যন্তই, ওকে। সো ফারজানা এবং সৌমিক, তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে বলতে পারো। হ্যালো। জি স্যার, আমার কোনো প্রশ্ন নেই স্যার।